দেখো আজকে আমাদের অর্গানোমেটালিকের 9th ক্লাস। আচ্ছা, আমরা আগের দিন জাইসিস সল্ট নিয়ে আলোচনা করছিলাম। তো তার স্ট্রাকচার, বন্ডিং, প্রিপারেশান এগুলো নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, তো আমরা তারপরে বেশ কিছু তার প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। এখন আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনার মাধ্যমে এগুলো করব আর কি। তো প্রথম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে আমি শুরু করছি, যে বলছে ডু ইউ expect any rotation of ethylene molecule in Gies's salt without hampering the stability of the complex. Stability of the complex. Okay. দেখো, বলছে যে তুমি কি এটা এক্সপেক্ট করো যে প্লাটিনামের যে কমপ্লেক্সটা, জাইস সল্ট যে কমপ্লেক্স, সেখানে প্লাটিনাম ইথিলিন ডায়ামিনের যে বন্ডটা আছে সেই বন্ডটা রোটেট করতে পারে, কোনো রকম স্টেবিলিটি নষ্ট না করে। মানে আমরা যে জাইস সল্টের ছবিটা দেখেছিলাম, দেখো এই যে জাইস সল্টের যে পিটিএন বন্ড, ইথিলিন ডায়ামিন বন্ডটা, এই বন্ডটা কীরকম আছে না, পারপেন্ডিকুলার। মানে আমি যদি এখানে দেখাই যে এটা যদি পিটি হয়, এখান থেকে এই ইথিলিন ডায়ামিনটা এইভাবে আছে পারপেন্ডিকুলার। তাহলে বলছে ধরি এটা যদি আমি এক্স অ্যাক্সিস বলি, হ্যাঁ, আচ্ছা, এদিকটা যদি আমি ওয়াই অ্যাক্সিস বলি, আর এদিকটা যদি আমার জেড অ্যাক্সিস হয়, তাহলে এই যে ইথিলিন ডায়ামিনটা এই বন্ডের রেসপেক্টে রোটেট করবে কি করবে না, মানে এই রোটেশনটা হবে কি হবে না, কি মনে হয়? হতেই পারে। হ্যাঁ, হতে পারে। হতে পারে বলছো, তাই তো? আচ্ছা, এর স্যার বন্ডিং না হওয়ার কথা তো, দেখো আগের দিন আমরা কেননা বলো। দুটো কার্বনের সঙ্গে তো ওখানে সেই ইটা 2 ভাবে করে রয়েছে। এক্স্যাক্টলি। তাহলে ছবিটা আমরা যে ডিসিডি মডেলটা দেখেছিলাম, সেই ডিসিডি মডেলটা কীরকম ছিল বলো তো? ডিসিডি মডেলটা ছিল হচ্ছে, সেখানে আমরা পিটি এই যে সি, এই যে সি, আমি পাইটা শুধু দেখাচ্ছি। দেখো পাইটা ছিল হচ্ছে
এই তো। আর পাইটা কিরকম ছিল? এইটা ছিল না, যেখানে এই পিটিটা ছিল ফিল্ড, মানে ব্যাক পাই যেটা আর কি। হ্যাঁ, এখান থেকে এটা ইলেকট্রন ডোনেট করছিল। তাহলে এই যে পাই ব্যাক ডোনেশন হচ্ছিল, তাহলে এখানে দেখো কার্বনের দুটো কার্বনই প্লাটিনামের এই অরবিটাল দ্বারা বাউন্ড। হ্যাঁ, তার মানে এইটা যদি ছবি হয়, তাহলে এবার দেখো তো যে এর অ্যাক্সিসগুলো আমি যদি দেখাই আগেরটার মতো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা আচ্ছা এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে? তাহলে দেখো তো যে এটা যদি হয় ছবি, তাহলে তাহলে কোনোরকমভাবে ব্যাক ডোনেশন হবে কিনা, এই ব্যাক ডোনেশন বলছি, রোটেশন হবে কিনা, মানে রোটেশনটা পসিবল কিনা এই বন্ডের রেসপেক্টে, এই রোটেশনটা পসিবল কিনা ভেবে চিন্তা করুন। রোটেশনটা তাহলে হবে না, কারণ রোটেশনটা হলে ওই ব্যাক পাই ডোনেশন তো তাহলে আর হচ্ছে না। তাহলে এই বন্ডটা এই ওভারল্যাপটা ব্রেক করে যাচ্ছে, তাই না? মানে প্লেন এ যদি রোটেট করে, তাহলে এ এখন এখন কোন 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 বরাবর আছে? ধরো মনে করো ইথিলিনটা আছে হচ্ছে তোমার এক্স ওয়াই প্লেনে, তাই না? যদি বন্ডটা রোটেট করে 90 ডিগ্রি, তাহলে ও কোন প্লেনে চলে যাবে? ওয়াইজেড প্লেন। হুম হুম এক্সজেড প্লেনে যাবে। এক্সজেড প্লেন, হ্যাঁ এক্সজেড। এক্সজেড প্লেনে যাবে। তো দেখো যদি এটা 90 ডিগ্রি রোটেট করানো হয়, মানে যদি রোটেশন পসিবল হয়, তাহলে আমি 90 ডিগ্রি করে দেখাচ্ছি। তাহলে 90 ডিগ্রি যদি রোটেট করে, তাহলে এটা এটা এই ইথিলিন ময়েটিটা চলে যাবে হচ্ছে এক্সজেড প্লেনে। তাহলে এক্সজেড প্লেনে, আর এটা এটা কোন অরবিটাল? এটা কোন অরবিটাল? ডি, কোন ডি অরবিটাল? ডিএক্সওয়াই না, হ্যাঁ তাই না? তাহলে এটা ডিএক্সওয়াই অরবিটাল। তাহলে ডিএক্সওয়াই অরবিটাল যদি হয়, তাহলে দেখো তাহলে এটা ডিএক্সওয়াই থাকছে, আর এটা যদি 90 ডিগ্রি ঘুরে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্সজেড। তাহলে ডিএক্সওয়াই আর এক্সজেড কি ওভারল্যাপ থাকছে আর? তাহলে হবে না। তাহলে তাহলে যদি ওভারল্যাপ না থাকে, তাহলে এই পাই বন্ডটা ব্রেক করে যাবে তো, মানে ব্যাক পাই যেটা, এটা যদি ব্রেক করে যায়, তাহলে কি বন্ড রোটেশন, মানে বন্ড এই যে মলিকুলের যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটিটাকে হ্যাম্পার হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ হ্যাম্পার হচ্ছে। হচ্ছে। তাহলে বন্ড, মানে মুদ্রা কথা হলো যে এখানে রোটেশনটা পসিবল না, তাই তো? তাহলে এটা এটা তার মানে ফ্রিজ, মানে এইভাবে ফ্রিজ, এ কোনোভাবে রোটেট করে না, তাই তো? এখন এখন উত্তর হচ্ছে না, রোটেশন হয়, এবং হাইলি মানে ফ্রি রোটেশন হয়। উত্তর হচ্ছে রোটেশন হয়, ফ্রি রোটেশন হয়। এবার তুমি বলো যে তুমি এক্ষুনি যে আমরা আলোচনাটা করলাম, তাতে যেটা আমাদের বেরিয়ে এলো, সেটা হচ্ছে যে কোনোভাবে এটা রোটেশন পসিবল নয়। যদি রোটেশন হয়, তাহলে এই পাই বন্ডটা ব্রেক করে যাবে, পাই ব্যাক ডোনেশনটা, তাহলে মলিকুলার স্টেবিলিটি কমে যাবে। তো কিন্তু বলছে যে রোটেশন হয়, তাহলে কি করে রোটেশন হয়, আমরা কি করে ব্যাখ্যা করব? তাহলে এই ব্যাক পাই ডোনেশনটা হয় না। ব্যাক ডোনেশনটা হয় না? ব্যাক ডোনেশনটা হয়, ডিসিডি বন্ডে তো দেখালাম ব্যাক পাই বন্ড হয়, ব্যাক পাই বন্ড হয়। কিন্তু ব্যাক পাই বন্ড হয়, এবার রোটেশন হলে তো ব্যাক পাই বন্ড নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তাও বলছে রোটেশন হয়। তাহলে এখানে কোনো অন্য লজিক আছে কি? দেখো আমরা খেয়াল করো, আবার আমি যদি ওই ছবিটা আঁকি, 90 ডিগ্রি রোটেশন হয়ে কি হচ্ছে সেই ছবিটা যদি আমি আঁকি, তাহলে দেখো এই হচ্ছে প্লাটিনাম,
এই হচ্ছে কার্বন, এই হচ্ছে ইথিলিন। এবার দেখো এইটাকে আমি বলছি এক্স, হ্যাঁ, এটা তো এক্সই থাকছে, মলিকুলার প্লেন, মলিকুলার অ্যাক্সিস, এটা এক্সই থাকছে। আচ্ছা, এবার এইটা 90 ডিগ্রি ঘুরে গিয়েছে ইথিলিনটা, তাহলে এখন এই অ্যাক্সিসটা কোনটা? এই অ্যাক্সিস বা এখানে যদি দেখাই এই অ্যাক্সিসটা কোনটা? জেড জেড। জেড, এক- এটা হচ্ছে জেড, 90 ডিগ্রি ঘুরে গেল, তাহলে এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে। এইবার প্লাটিনাম দেখো, প্লাটিনাম যদি এর সঙ্গে বাই বন্ড করতে হয় তাহলে এখানে কোন বন্ড ইউজ, কোন অরবিটাল ইউজ করতে হতো? বুঝলাম না স্যার, কি বললেন? যদি দেখো এই যদি ঘুরে গিয়েছে তো তাহলে তো ওভারল্যাপ হওয়ার কথা না, কিন্তু দেখো প্লাটিনামের আর একটা অরবিটাল আছে যেটা হচ্ছে ওয়াই এক্স ওয়াই। দেখো আর একটা হচ্ছে, সেটা হচ্ছে যে এক্সজেড, ডি এক্সজেড, মানে প্লাটিনামের যেটা তুমি এক্স ওয়াই প্লেন যে ডিএক্স ওয়াই অরবিটাল দেখছিলে, প্লাটিনামের আরেকটা অরবিটাল তো রয়েছে ডিএক্সজেড, ডিওয়াইজেড, এই অরবিটালগুলো তো রয়েছে। তো যখনই এ রোটেট করবে, রোটেট করলে দেখো ও এক্সজেড প্লেনে চলে যাচ্ছে, তাহলে প্লাটিনামেরও আর একটা অরবিটাল রয়েছে সেটা হচ্ছে ডি এক্সজেড। তো ডি এক্সজেডের সঙ্গে ওভারল্যাপ শুরু হয়ে যাবে তখন। তার মানে ব্যাপারটা হলো যে প্রথমে যখন ও প্রথম পিকচারটা দেখো, প্রথম পিকচারটাতে এর ওভারল্যাপটা হচ্ছিল ডি এক্স ওয়াই এর সঙ্গে। এবার যখনই ও 90 ডিগ্রি ঘুরে গেল অ্যাক্সিসটা, তখনই তো এই ডিএক্স ওয়াই আর ওভারল্যাপ করতে পারছে না। তখন ও ঘুরে গিয়ে 90 ডিগ্রি ঘুরে গিয়ে ও দেখলো আর একটা অরবিটাল রয়েছে, আর একটা অরবিটাল, সেটা কি? সেটা হচ্ছে ডিএক্সজেড, যেটা ওর প্লেনের সঙ্গে ম্যাচ করছে। তাহলে ওর প্লেনের সঙ্গে যদি ম্যাচ করে তাহলে তার সঙ্গে ওভারল্যাপ করবে। মানে এবার আমি যদি তোমাকে দেখাই, দেখো খেয়াল করো, ধরো মনে করো টোটাল প্লাটিনাম সেন্টারে আছে, এবার তার 4টে অরবিটাল, ধরো আমি তোমাকে দেখাই। ধরো প্রথমে প্লাটিনামের এই দুটো অরবিটাল ছিল, হ্যাঁ, এই দুটো অরবিটাল। এবার ইথিলিন সে এর সঙ্গে এইভাবে বন্ড করেছিল। এবার যখন ইথিলিনটা 90 ডিগ্রি ঘুরে গেল, তখন অন্য প্লেনে চলে গেল, তখন দেখো এইখানে আর একটা এইভাবে একটা লোব আছে। মানে তুমি ইমাজিন করো এরকম, দেখো প্লাটিনামের এই যে প্লাটিনামটা, প্রথমে আমি এই একটা দেখাচ্ছিলাম আর এই একটা দেখাচ্ছিলাম, এই যে এই ছবিটা, এইটা, আর এই লোকটা দেখো, এই লোকটা দেখো, এটা কোন প্লেনে আছে? ডিএক্স ওয়াই প্লাটিনামের, এক্স ওয়াই প্লেনে। হ্যাঁ, তাহলে ডিএক্স ওয়াই প্লেনে এইটা আছে। এবার তাহলে ডিএক্স ওয়াই যদি এটা থাকে, তাহলে এক্সজেড প্লেনে কোন কোন লোব দুটো আছে? এইভাবে আছে না? ডিএক্স জেড, হ্যাঁ এইভাবে আছে না? হ্যাঁ স্যার, ওই যে ডি অরবিটালের শেপ ফুটবলের মতো, মানে হ্যাঁ হ্যাঁ যখনই ঘুরবে, যে কোনো একদিকে ঘুরবে, সেইখানেই ডি অরবিটাল পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো যে এটা এটা যদি এক প্লেন হয়, আর একটা প্লেনে এই ডিএক্সজেড আছে, এবার এই মুখটা পুরোটাই তো ডি অরবিটাল হয়ে গেল, সার্কেল, তাই তো? এবার যখনই ইথিলিন ডায়ামিন আসবে, সে যেভাবেই থাক না কেন, এইভাবে থাক বা এ ঘুরতে থাকুক, এইভাবে চলে আসুক, ও কোনো না কোনো অরবিটালকে পেয়ে যাবে তো সবসময়। সামনেটা যদি এরকম 4টে খোলা থাকে এরকম, হ্যাঁ,
চারটে যদি এরকম খোলা থাকে, এই যে চারটে যদি খোলা থাকে, তাহলে কি হবে, ইথিলিনটা যেভাবেই ঘুরুক না কেন, মানে এখানে ইথিলিনটা যাভাবেই ঘুরুক না কেন, ও সবসময় কোনো না কোনো অরবিটাল পেয়ে যাচ্ছে। প্রথম এইভাবে থাকছে তখন ডিএক্সজেড বা ডিএক্সওয়াই, এইভাবে যখন যাচ্ছে তখন ডিএক্সজেড। তাহলে এই মুখটা সবসময় তার নেগেটিভ লোভ আছে। তো এখানে ও অনবরত ঘুরতে থাকবে। তার মানে তুমি যদি একটা অরবিটাল ভাবো তাহলে ভাববে যে এটা, যদি শুধু ভাবো যে এর শুধু ডিএক্সওয়াই আছে তাহলে তো এ আউট অফ প্লেনে যেতে পারবে না, কিন্তু এর ডিএক্সওয়াই এর সঙ্গে সঙ্গে ডিএক্সজেডও আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সজেড প্লেনে। তো সেটা হচ্ছে এইটা, তাহলে তার সঙ্গে ওভারল্যাপ করবে, তাহলে কন্টিনিউয়াসলি ও রোটেট করতে থাকবে এবং ওভারল্যাপ করতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল না? বোঝা গেল না? বুঝেছি স্যার। কে বুঝতে পারেনি বলো তাহলে একবার বলি। স্যার ওই লোবেরটা একটু বলুন না, সামনে কি করে আসলো? এই চারটে লোভ খেয়াল করো, এই যে একটা লোভ, এটাকে ধরো তুমি স্ক্রিনের প্লেনে ভাবো, হ্যাঁ, আর এখানে আর একটা লোভ উপরের দিকে আছে, এই প্লাটিনাম থেকে উপরের দিকে বেরিয়ে আছে, আর প্লাটিনাম থেকে ভিতরের দিকে আরেকটা লোভ আছে, সেটা কোন প্লেনে আছে? প্লাটিনাম থেকে একটা উপরের দিকে আছে, একটা ভিতরের দিকে আছে। এক্স ওয়াই। এক্স ওয়াই না এক্স জেড? না না এক্স জেড। হ্যাঁ এক্স জেড। তাহলে চারটে লোভ একটা হচ্ছে এই যে বোর্ডের প্লেনে একটা হলো, আর ভিতরের দিকে একটা, আর বাইরের দিকে একটা, তাহলে টোটাল চারটে লোভ এখানে রয়েছে না? হ্যাঁ চারটে লোব রয়েছে। হ্যাঁ, তাহলে এই চারটে লোভের সঙ্গে কন্টিনিউয়াসলি ও যদি ঘুরতে থাকে, যখন এক্স ওয়াই প্লেনে আছে তখন ও ডিএক্সওয়াই এর সঙ্গে ওভারল্যাপ করবে, আর যখন এক্সজেড প্লেনে ঘুরে এই যে এক্সজেড প্লেনে চলে গেল তখন ডিএক্সজেড অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করবে। তো কোনোভাবেই তার অরবিটালে ওভারল্যাপ হ্যাম্পার্ড হচ্ছে না, তাই ওর সবসময় ঘুরতেই থাকবে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে উত্তরটা লেখো, ছবিটাকে নাও, ছবিটাকে নাও, বলবে আঁকা হয়ে গেলে। যে কোনটা স্যার ওভারল্যাপ করছে সেইটা তো ডিএক্সওয়াই ডিএক্সজেড, তাহলে অন্য লোকগুলো আপনি দেখিয়েছেন কেন ডিএক্সওয়াই ডিএক্সজেড? হ্যাঁ বুঝলাম না, এবার বলো। যে বন্ডটা ওভারল্যাপ করছে সেটা তো ডিএক্সজেড, তাহলে এই যে বন্ডটা ওভারল্যাপ করছে, হ্যাঁ প্লাটিনামে। কোন বন্ডটা ওভারল্যাপ করছে মানে প্লাটিনামের সঙ্গে, মানে কি আরেকবার বলো, আমি তোমার কোশ্চেনটাই বুঝতে পারলাম না। মানে এই 90 ডিগ্রি রোটেশনের পরে প্লাটিনাম ইথিলিনের সাথে যেখানে মানে ওভারল্যাপ করছে, হ্যাঁ, যে পাই ওভারল্যাপ, হ্যাঁ ওটা তো ডিএক্সজেড করছে। হ্যাঁ ডিএক্সজেড, হ্যাঁ ডিএক্সজেড। তাহলে ওইটা তো ডিএক্সজেড হবে, তাহলে এই দিকের লোকটাকে আপনি ডিএক্সজেড কেন লিখেছেন? ডিএক্সওয়াই লিখেছি। দেখো, এটা তুমি পিকচারটা বুঝতে পারছো না, তাই জন্য 3D ভিজুয়ালাইজেশনটা ঠিক করতে হবে। চারটে লোভই তো ডিএক্সজেড, ওটা ও মনে করছে স্যার যে দুটো আর কি বন্ড ওভারল্যাপ করেছে ওটা শুধু ডিএক্সজেড। হ্যাঁ, না চারটেই তো, চারটে লোভ। পিছনের লোভগুলো আমরা দেখাবো কেন? পিছনের লোভ তো কোনো তো বুঝতে পেরেছি। এটা হচ্ছে জেড, ঠিক আছে? তাহলে এটা 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 এক্স ওয়াই প্লেনে আছে না ডি অরবিটালটা, তাহলে এই যে ডি অরবিটালটা এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে এইটা যে ডিএক্সওয়াই প্লেনে আছে, তাহলে ডিএক্সওয়াই প্লেনের সঙ্গে এও এক্সওয়াই প্লেনে থাকতে হবে, তাহলে ওভারল্যাপ হলো। এবার ঘুরছে যখন, তখন এ তো এক্সওয়াই প্লেনে আর নেই এই ছবিতে, দ্বিতীয় ছবিটাতে। তো তখন কি হচ্ছে, তখন তো ও আউট অফ প্লেনে হয়ে গেল। আউট অফ প্লেন মানে এখন ডিএক্সজেড প্লেনে চলে গেল ইথিলিনটা।
তো ডিএক্সজেড যদি চলে যায় তাহলে ওর ওভারল্যাপ করতে গেলে এখানে ওর ডিএক্সজেড দরকার, তাহলে ও এক্সজেড প্লেনে চলে গেল মানে এখানে ডিএক্সজেড দরকার, তো ডিএক্সজেড তো অ্যাভেলেবেল আছে, তো ডিএক্সজেডের সঙ্গে ওভারল্যাপ করবে, তাহলে যখনই এটা ছেড়ে ও প্লেন আউট অফ প্লেন হয়ে গেল সঙ্গে সঙ্গে আরেকটা অরবিটাল ধরে নেবে, ডিএক্সওয়াই ছেড়ে দিল যেই সেই ডিএক্সজেড ধরবে, আবার 90 ডিগ্রি ঘুরবে যখন আবার ডিএক্সওয়াই ধরবে, তো এইরকম কন্টিনিউয়াসলি ডিএক্সওয়াই ডিএক্সজেড ডিএক্সওয়াই ডিএক্সজেড, একবার ডিএক্সওয়াই ধরবে একবার ডিএক্সজেড ধরবে, মানে এইভাবে প্লেন পরিবর্তন করতে থাকবে। তো এইভাবে ওর কোনোভাবে স্টেবিলিটি হ্যাম্পার্ড হচ্ছে না, মানে সবসময় বন্ডেড থাকছে। ক্লিয়ার? লেখো লেখো ওয়ান অফ দি মোর ইন্টারেস্টিং প্রপার্টি, লেখো ওয়ান অফ দি মোর ইন্টারেস্টিং প্রপার্টি one of the more interesting property of metal olefin complex of metal olefin complex of metal olefin complex of metal olefin complex স্যার ফার্স্টের যে ইথিলিনটা এঁকেছেন ওর দুটো কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আর আর এটা সিঙ্গেল বন্ডই দেখাতে হবে, এটা সিঙ্গেল বন্ড দেখাতে। আচ্ছা, one of the more interesting property of metal olefin complexes that in some cases metal carbon bond is found to rotate about the metal olefin axis, স্যার মেটাল কার্বন কি? metal carbon bond is found to rotate about the metal olefin axis. Metal olefin complex, rotate about the metal olefin axis, লিখেছো? প্যারা চেঞ্জ করো, দেখো since out of plane d pi star এই যে এই ব্যাক পাইটা বলা হয়, দেখো এর হচ্ছে ডি পাই আর ইথিলিনের হচ্ছে পাই স্টার, তাহলে হচ্ছে ডি পাই স্টার ব্যাক বন্ডিং takes place through the overlap of different d orbitals, which are in between the axis, that is dxz, dyz, etc. এরকম লেখো dxz, dxy, etc. between the axis, that is dxz, dxy, etc. full stop. If we consider PtC2H4, bond lie along the x-axis, comma, then pi overlap takes place, with metal dxy and dxz
orbital respectively, with metal dxy and dxz orbital respectively, with metal dxy and dxz orbital respectively, metal dxy and dxz orbital respectively, full stop. When pi star orbital of ethylene, when pi star orbital of ethylene bonded with dxy orbital, bonded with dxy orbital of metal, comma, of metal, when pi star orbital of ethylene bonded with dxy orbital, bonded with dxy orbital of metal, comma, after 90 degree rotation, after 90 degree rotation, this overlap vanishes, this overlap ব্র্যাকেটের মধ্যে লেখো dxy টু পাই স্টার, ব্র্যাকেটের মধ্যে লেখো dxy পাই স্টার, এটা প্রথম কেসে আর কি। এই কেসটাতে dxy পাই স্টার, এটা ভ্যানিশ হয়ে যাবে যখন রোটেট করবে 90 ডিগ্রি। দেখো আফটার 90 ডিগ্রি রোটেশন দিস ওভারল্যাপ ব্র্যাকেটে dxy পাই স্টার ভ্যানিশেস, ব্র্যাকেট ক্লোজ করে ভ্যানিশেস, but a new overlap generates, new overlap generates between pi star MO of C2H4, between pi star MO of C2H4 and dxz orbital of metal, between pi star MO of C2H4, between pi star MO of C2H4 and dxz orbital of metal, and dxz orbital of metal, full stop. So stability of the complex, so stability of the complex, so stability of the complex is retained, stability of the complex is retained, is retained, retained, stability of the complex is retained, RETAINED, মানে ঠিকঠাক থাকছে আর কি, স্টেবিলিটি থাকছে, হ্যাঁ, retained due to this rotation, due to this rotation, that is, due to this rotation, that is ethylene molecule, ethylene molecule in Zeiss salt, ethylene molecule in Zeiss salt can freely rotate, ethylene molecule in Zeiss salt can freely rotate, can freely rotate about metal ligand axis, about metal ligand axis without hampering the stability of the complex, without hampering the stability of the complex, without hampering the stability of the complex. হয়েছে? ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের জাইস সল্ট। এবার আমরা আলোচনা করব হচ্ছে ফেরোসিন। সরি, ফেরোসিন, ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট, জাইস সল্টের মতো এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে এই ফেরোসিনটা পড়ব, সেই আগে জানবো ফেরোসিন মানে কি। হ্যাঁ, আচ্ছা, ফেরোসিন দেখো এখানে
ফেরো মানে কি? আয়রন তো। হ্যাঁ, আর দেখো ফেরোসিন এটা কথাটা এসছে অ্যাকচুয়ালি এর মূল কথা হচ্ছে মেটালোসিন। এর মূল কথাটা হচ্ছে মেটালোসিন, সেখান থেকে আমরা ফেরোসিন কথাটা পাই। মেটালোসিন কথার অর্থ হচ্ছে কোনো মেটালের সঙ্গে যদি সাইক্লোপেন্টাডাইনাইল এর বন্ড থাকে তাহলে, মানে এমসিপি বন্ড থাকে, তাহলে সেই মলিকিউলটাকে বলা হবে মেটালোসিন। ঠিক আছে, এবার এই মেটালের জায়গায় যদি আয়রন থাকে স্পেশালি, তাহলে তার নাম হয়ে যাবে ফেরোসিন। আর যদি কোবাল্ট থাকে তাহলে কি নাম হবে? কি নাম হবে বলতে পারবে? তার নাম হয়ে যাবে কোবাল্টোসিন। এইভাবে হবে। তো এরকম কিছু কিছু অ্যাটম মানে মেটাল তারা এরকম মেটালোসিন তৈরি করে। তো এমসিপি বন্ড থাকতে হবে, সাইক্লোপেন্টাডাইনাইলের সঙ্গে মেটালের বন্ড থাকতে হবে, দ্যাট ইজ মেটালোসিন। যদি আয়রন থাকে তাহলে দেখা বলে ফেরোসিন। তাহলে ফেরোসিন কাকে বলে বলবো? ফেরোসিন বলবো যে আয়রনের সঙ্গে যদি সাইক্লোপেন্টাডাইনাইলের বন্ড থাকে তাকে, তাহলে বলবো আমরা তাকে ফেরোসিন। এখানে আয়রন অক্সিডেশন হচ্ছে +2। আচ্ছা, লেখো তাহলে ফেরোসিন কি? ফেরোসিন হচ্ছে কমপ্লেক্সেস containing pi cyclopentadienyl as ligand are called metallosin. When central metal is Fe2, then it is called ferrocene. Okay, তাহলে হচ্ছে ফেরোসিন। তাহলে এখানে আয়রন 2 এর সঙ্গে যদি সিপির বন্ড থাকে তাহলে তাকে আমরা বলবো ফেরোসিন। এবার আমরা দেখব যে এর প্রিপারেশন, ফেরোসিনের প্রিপারেশন, প্রপার্টি, স্ট্রাকচার, বন্ডিং এগুলো নিয়ে আলোচনা করতে হবে আমাদের। তাহলে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে প্রিপারেশন। ঠিক আছে, আচ্ছা স্যার পেজটা একটু উপরে তুলুন স্যার, হালকা একটু। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে প্রিপারেশন বলছে, এটা খুব দুটোই প্রিপারেশন আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম প্রিপারেশনটা যেটা, সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল ডিসকভারি হয়েছিল। হ্যাঁ, এটা বিজ্ঞানী টি.জে. কিলি, হ্যাঁ টি.জে. কিলি বলে একজন সায়েন্টিস্ট, এবং তার সঙ্গে P.L. পাউসন, এই দুজন ইন 1951 একটা অ্যাক্সিডেন্টাল ডিসকভারি করেছিল। কি সেটা? সেটা হচ্ছে যে ওরা FeCl3 সঙ্গে, হ্যাঁ FeCl3 সঙ্গে মানে Fe3+ এর সঙ্গে একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট, সেটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই কম্পাউন্ডটা রিয়াকশান করিয়েছিল। তো রিয়াকশান করিয়ে ওরা যেটা এক্সপেক্ট করেছিল সেটা হচ্ছে যে এদের রিয়াকশান হয়ে আলটিমেটলি ফালভালিন বলে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হবে, যেটা স্ট্রাকচার হচ্ছে
এটা, এইটাকে বলা হয় ফালভালিন। ফালভালিন এই কমপ্লেক্সটা তারা তৈরি করবে বলে এরকম একটা এক্সপেক্ট করেছিল, এটা হচ্ছে এক্সপেক্টেড। কিন্তু সেই সময় ওরা যখন এটার সঙ্গে রিয়াক্ট করালো এই গিগনার রিয়েজেন্টের আয়রনের সঙ্গে, আয়রন 3+ সঙ্গে, দেখলো কি যে রিয়াকশান মিডিয়ামটাই তার রিয়াকশন করছিল একটা অরেঞ্জ কালারের পেপিটি পড়েছে, অরেঞ্জ কালারের পিপিটি পড়েছে। তো তখন তারা আশ্চর্য হয়ে গেল যে এটা ফালভালিন হওয়ার কথা, সেটা একটা অন্য কম্পাউন্ড, কিন্তু এটা অরেঞ্জ কালারের পিপিটি পড়েছে। তখন তারা কিউরিয়াস হয়ে গেল, তারা কি করলো, তারা কৌতূহলবশত তারা এবার ওটাকে চেক করলো অরেঞ্জ কালারের পিপিটিটাকে। তো যখনই অরেঞ্জ কালারের পিপিটি চেক করে দেখলো, যে ওটা টেস্ট করে দেখলো, মানে ওটা টেস্ট বলতে তার এক্সরে ডিফ্র্যাকশন যে স্টাডিগুলো করতে হয় স্ট্রাকচার ডিটারমিনেশনে, সেগুলো করলো, করে দেখলো যে এটা এই রকম একটা কম্পাউন্ড তৈরি করেছে। এটা তো এটা করেছে, আর তার সঙ্গে 2 MgCl2 বেরিয়ে গিয়েছে। তো এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা সম্পূর্ণ আলাদা, কিন্তু তার হওয়ার কথা ছিল কি, তারা এক্সপেক্ট করেছিল এইটা, কিন্তু হয়ে গেল এইটা। তাহলে অ্যাকচুয়াল মানে এটা হচ্ছে, তারা হচ্ছে তাদের অ্যাকচুয়াল প্রোডাক্ট। এটা পেল। তো এই যে এই কম্পাউন্ডটা নতুন করে এই যে কম্পাউন্ডটা পেয়ে গেল, এটা অ্যাক্সিডেন্টালি হলো। মানে এগুলোকে অ্যাক্সিডেন্টাল ডিসকভারি কেন বলে? কারণ এটা তারা করেছিল একটা এক্সপেক্টেড অন্য কম্পাউন্ড, কিন্তু হয়ে গেল অন্য কম্পাউন্ড। তো এটাকে বলা হয় অ্যাক্সিডেন্টাল ডিসকভারি, এবং এটার নাম দেওয়া হয় ফেরোসিন। ওকে, তো এইভাবে ফেরোসিন তৈরি হয়েছিল অ্যাক্সিডেন্টালি প্রথমে। ঠিক আছে, তো এটা একটু লিখে নাও। দেখো 1 নম্বর দিয়ে লেখো, দেখো ইট ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, it was first discovered accidentally, it was first discovered accidentally by T.J. Kelly and P.L. Pawson in 1951. Comma, when reacting FeCl3, when reacting FeCl3, when reacting FeCl3 with cyclopentadienyl magnesium bromide, with cyclopentadienyl magnesium bromide. হয়েছে? লিখেছ? magnesium bromide, full stop. This method was actually applied, this method was actually applied, this method was actually applied, this method was actually applied to synthesize fulvalin full stop, but ferrocene was accidentally formed, but ferrocene was accidentally formed. Ferrocene, but ferrocene was accidentally formed. Okay, full stop. The Fe3 is first reduced by, the Fe3 is first reduced by Grignard reagent, Grignard reagent to Fe2, Grignard reagent to Fe2.
স্যার আরেকবার বলবেন লাইনটা? But ferrocene was accidentally formed, full stop. The Fe3 is first reduced by Grignard reagent to Fe2. প্রথমে আমি Fe3 নিয়েছিলাম, কিন্তু প্রোডাক্টে যেটা তৈরি হলো সেটা হচ্ছে Fe2, এটা হচ্ছে Fe2. ফার্স্ট reduced by Fe3 is first reduced by Grignard reagent to Fe2. আছে। এবার হচ্ছে 2 নম্বর প্রিপারেশনটা আবার অন্যভাবে করেছে। দেখো, the most useful method for the preparation of ferrocene is treatment of solution of cyclopentadiene in ethylene diamine in diethylamine. স্যার লাইনটা স্যার আরেকবার The most useful method for the preparation of ferrocene is treatment of solution of cyclopentadiene in diethylamine with anhydrous FeCl3 or FeCl2. Anhydrous FeCl3 or FeCl2 or FeCl2 বলে লেখো। আচ্ছা, আগের রিয়াকশনে এখানে একটা 2 হবে, হ্যাঁ, দুটো আচ্ছা প্লাস Et2NH plus FeCl3 or FeCl2 সেখান থেকে তৈরি হবে FeCp2, এটাকে বলা হয় ফেরোসিন, এখানে Fe হচ্ছে 2। ওকে, হয়েছে, লিখেছো? হ্যাঁ এবার আমরা ডিসকাস করব স্ট্রাকচার অফ ফেরোসিন। প্রিপারেশন নিয়ে আলোচনা করলাম, এবার হচ্ছে স্ট্রাকচার অফ ফেরোসিন। স্ট্রাকচার অফ ফেরোসিন। আচ্ছা, স্ট্রাকচার অফ ফেরোসিন একটুনি যেটা আঁকলাম সেটাকে আমরা একটু ঠিকঠাক করে আঁকবো আর কি। এটা হচ্ছে কি না, এটাকে বলা হয় স্যান্ডউইচ স্ট্রাকচার। স্যান্ডউইচ মানে কি, মানে দুই দিকে দুটো সাইক্লোপেন্টাডাইন, মাঝখানে হচ্ছে আয়রনটা স্যান্ডউইচ হয়ে রয়েছে। তাহলে আমরা যদি সেই ছবিটা দেখাই তাহলে কেমন হবে? হচ্ছে এই হচ্ছে Fe, হ্যাঁ, এটা হচ্ছে 2 অক্সিডেশন স্টেট,
এই হচ্ছে ছবি, যেটা এটা যেহেতু অ্যাবাভ দ্য প্লেন আমাদের সামনের দিকে রয়েছে, তাই এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি। এটা হলো, ঠিক আছে। এবার এই হচ্ছে ফেরোসিনের স্ট্রাকচার, যেখানে এই যে এফি সঙ্গে ফেরোসিনের যে ডিস্টেন্স, ফেরোসিন রিংয়ের যে ডিস্টেন্স, এই এফি ফেরোসিনের ডিস্টেন্স মানে এফিসি, এই ডিস্টেন্সটা বলছে 2.04 অ্যাংস্ট্রম, আর এটা বলছে 1.44 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে ইটা 5, এটা হচ্ছে ইটা 5। ক্লিয়ার? তাহলে এখানে সিসি বন্ড যেটা আছে সাইক্লোপেন্টাডাইন, সেই সিসি বন্ডের ডিস্টেন্স হচ্ছে 1.44, আর এই আয়রনের সঙ্গে যে প্লেনের ডিস্টেন্স এফিসি ডিস্টেন্স, সেটা হচ্ছে এফিসিপি ডিস্টেন্স, সেটা হচ্ছে 2.04 অ্যাংস্ট্রম। আচ্ছা, এটা চেক করতে হবে যে এটা 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করছে না করছে না, সেটাকে চেক করো দেখি। হ্যাঁ স্যার করছি। তাহলে আয়রন কত? 8 8 ইলেকট্রন, আর সিপি 5টা করে ইটা 5, 5 ইন্টু 10, 2, টোটাল হলো 18 ইলেকট্রন। তার মানে আয়রন হচ্ছে 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করছে, তাই তো? তাহলে থার্মোডাইনামিক্যালি স্টেবল না স্টেবল না? স্টেবল। Stable. ঠিক আছে, থার্মোডাইনামিক্যালি স্টেবল। তো লেখো, এইটা একটু ভালো লিখতে হবে। যদি বলে স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করতে বলে, তাহলে কী লিখবে? এই ছবিটা আঁকবে এরকমভাবে, এঁকে এবার যেটা লিখতে হবে সেটা হচ্ছে এইটাকে একটু বর্ণনা করতে হবে। সেটা হচ্ছে এরকম লেখো, ফেরোসিন হ্যাজ a structure, ferrocene has a structure in which the Fe atom is sandwiched. The Fe atom is sandwiched between two C5H5 organic rings, sandwiched between two C5H5 organic rings, full stop. The planes of the ring are parallel. দুটো স্যান্ডউইচ মানে কি? দুটো রিংই প্যারালাল আছে। হ্যাঁ, মানে যেরকম তোমার রিয়েলি যে আমরা স্যান্ডউইচগুলো দেখি, দুটো ওই যে ব্রেড দুই দিকে মাঝখানে হ্যাঁ ভেজ, মানে দুই দিকে দুটো আয়রন, দুদিকে দুটো সিপি এরকমভাবে রয়েছে প্যারালাল, আর মাঝখানটা আয়রন রয়েছে এইভাবে। তাহলে এরা হচ্ছে পুরোপুরি প্যারালাল রয়েছে। তাহলে বলছে the planes of the ring are parallel, full stop, so that all the carbon atoms are at the same distance, স্যার আরেকবার বলুন। so that all the carbon atoms are at the same distance from the iron atom,
iron atom. Full stop. The C-C bond distances are 1.4 angstrom, 1.4 angstrom. The C-C distances are 1.4 angstrom within the 5-membered rings, and the FeC bond distances are, and the FeC iron carbon FeC bond distances are 2.04 angstrom. 2.04 angstrom. ঠিক আছে, 2.04 angstrom. ওকে, ঠিক আছে। হ্যাঁ, এবার একটা কোশ্চেন লেখো, লেখো লেখো কোশ্চেনটা হচ্ছে of the two configuration of ferrocene staggered and eclipsed, which one is stable? And why? ঠিক আছে, which one is stable and why? ঠিক আছে, আচ্ছা দেখো, of the two configuration of ferrocene staggered and eclipsed, which one is stable and why? দেখো, এই যে আগে দেখতে হবে যে এদের দুটো কনফিগারেশন যে হয় বলছে স্ট্যাগার্ড এক্লিপসড, সেটা কীরকম এবং বলছে এদের মধ্যে কোনটা স্টেবল। তার মানে নিশ্চয়ই ফেরোসিন দুটো ফর্মে থাকে, একটা হচ্ছে স্ট্যাগার্ড আর একটা হচ্ছে এক্লিপসড। তো স্ট্যাগার্ড কখন থাকে আর এক্লিপসড কখন থাকে সেটা আগে দেখব, আর তাদের মধ্যে কোনটা স্টেবল সেটাও আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্ট্রাকচারটা দেখে নেবো আগে যে স্ট্যাগার্ড আর এক্লিপসড যে স্ট্রাকচারটা সেটা কেমন। দেখো, প্রথমে হচ্ছে এপ্লিস্ট কনফিগারেশনটাই স্টেবল হবে এক্ষেত্রে। এটা কি কনফিগারেশন? দেখো, প্রত্যেকটা কার্বনের সঙ্গে প্রত্যেকটা কার্বন প্যারালাল, ঠিক আছে, এপ্লিস্ট। তাহলে এটা হচ্ছে
ঠিক আছে, এক্লিপসড ফর্ম। বলছে এক্লিপসড ফর্মটা যখন গ্যাসিয়াস স্টেটে থাকে অর লিকুইড স্টেটে থাকে তখন দেখা যায়। আর যখন আর একটা ফর্ম স্ট্যাগার্ড, সেটা কীরকম বলছে যে এই যদি আয়রন হয়, দেখো এটা যদি হয় এটা যদি হয় তো দেখো যে কার্বনের সঙ্গে সেই কার্বন কি প্যারালাল? কীরকম আছে? ধরো নিচেরটা যদি এইরকম থাকে, উপরেরটা কীরকম আছে? আমি আরেকবার একটু, নিচেরটা যদি এইরকম থাকে, উপরেরটা কীরকম আছে? প্যারালাল হবে, উল্টো উল্টো আছে। হ্যাঁ, মানে এইরকম আছে টাইপের, মানে এরকম টাইপের আছে আর কি, মানে উল্টো আছে, তাই না? তো উল্টো যদি থাকে তাহলে কখনোই কোনটার সঙ্গে প্যারালাল নয়, তাহলে পুরো অ্যান্টি, দ্যাট ইজ স্ট্যাগার্ড। স্যার আপনি ছবিটা যেটা এঁকেছেন, ওই যেটা সেকেন্ডটা, ওটা তো আপনার মানে যেটা ওপরের যে সিপিটা, ওইটা তো যে জায়গাটা ডার্ক করেছেন ওটা তো পিছনের প্লেনে। হ্যাঁ, তো নিচের জায়গাটা তো ডার্ক হবে আর ওপরটা সরি তো সরি, পিছনের হ্যাঁ প্লেনে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ এটা এটা পিছন দিকটা দেখাতে হবে। ঠিক আছে, এইটা হবে তাহলে জাস্ট এটা আছে হচ্ছে এরকম আছে, তাহলে উল্টো এটা হচ্ছে স্ট্যাগার্ড। এটা কখন থাকছে বলছে সলিড ফর্মে, সলিড স্টেটে। যখন সলিড স্টেট তখন বলছে স্ট্যাগার্ডটা থাকছে। তাহলে বলছে সলিড স্টেটে কে স্টেবল? স্ট্যাগার্ড। আর যদি গ্যাসিয়াস স্টেটে হয় তাহলে তারা এক্লিপসড, এটা স্টেবল। আচ্ছা, এটা হচ্ছে এক্স রে ডিফ্রাকশন স্টাডি থেকে এটাই দেখা গিয়েছে। ঠিক আছে, কারণ এতে করে কি হচ্ছে না, এতে করে দেখা যাচ্ছে যে যদি সলিড স্টেটে হয় তাহলে তারা তো খুব কনজাস্টেড থাকে, তো কনজাস্টেড যদি থাকে সেক্ষেত্রে এক্লিপসড ফর্মটা যদি থাকে তাহলে হিউজ একটা ওই রিপালশন ক্রিয়েট হবে থ্রু কার্বন সেন্টারের মধ্যে। আর যেহেতু এই স্ট্যাগার্ডে কার্বনগুলো প্যারালাল নেই, আলাদা আছে, তাহলে কি হবে সেক্ষেত্রে তারা সলিড স্টেটে ওই জন্য স্ট্যাগার্ড ফর্মে যাবে, যেহেতু তারা খুব কাছাকাছি থাকছে। আর যখন গ্যাসিয়াস স্টেটে থাকছে, যেহেতু তাদের মধ্যে মলিকুল সেপারেশন অনেক বেশি, তারা অনেকটা রিল্যাক্সড, ফলে সেখানে তারা এক্লিপসড ফর্মে থাকতে পারে, অসুবিধা নেই। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার দেখো বলছে, লেখো এক্স-রে ডিফ্রাকশন স্টাডিজ reveal that X-ray diffraction studies reveal that
X-ray diffraction studies reveal that ferrocene has two type of arrangements. Ferrocene has two type of arrangements. Two type of arrangements. Two type of arrangements. Two type of arrangements. Two type of arrangements of the cyclopentadiene ring, known as staggered लास्ट लाइन रिटर्न बोलें सर cyclopentadiene ring known as staggered or eclipsed. Staggered or eclipsed. Full stop. It has been observed that in gas phase the structure of ferrocene in gas phase, the structure of ferrocene is eclipsed. While at low temperature, the structure of ferrocene is staggered. Full stop. The staggered configuration in the solid phase, exist because of the crystal packing force. Crystal packing forces. So that CC and HH repulsion, because of the crystal packing forces. The staggered configuration in the solid phase exists because of the crystal packing forces. Full stop. So that CC and HH repulsion between the two rings are minimum. CC and HH repulsions between the two rings are minimum. দেখো এখানে হচ্ছে সেটা হচ্ছে এই হাইড্রোজেনের সঙ্গে এই হাইড্রোজেন প্যারালাল, এটার সঙ্গে এই হাইড্রোজেন প্যারালাল, কার্বনের সঙ্গেও কার্বন প্যারালাল, এই কার্বনের সঙ্গেও এই কার্বন প্যারালাল, তাহলে এদের মধ্যে একটা রিপালশন ক্রিয়েট হবে। এবার যদি লিকুইড ফেজে থাকে বা গ্যাসিয়াস ফেজে থাকে, যেহেতু তাদের বাইরে যে অন্যান্য মলিকিউলের ডেনসিটি সেটা কম, তাই এটা অনেকটা রিল্যাক্সড হিসেবে থাকতে পারে। কিন্তু যখনই যদি তুমি সলিড ফেজে নিয়ে যাও, তাহলে সলিড ফেজে যেহেতু স্ট্রাকচারগুলো ভীষণ কনজাস্টেড থাকে, তাহলে তখন এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন যেহেতু খুব কাছাকাছি চলে আসবে ডিউ টু হাই ডেনসিটি, তাহলে এরা এত রিপালশন তৈরি করবে যে তারা ওই এক্লিপসড ফর্মে থাকতে পারবে না, তারা স্ট্যাগার্ড ফর্মে চলে যাবে। ওই জন্য দেখো এখানে স্ট্যাগার্ড ফর্মে চলে গেছে। এটা আর এই হাইড্রোজেন কিন্তু প্যারালাল নয়, ঠিক আছে, এটার সঙ্গে এটা স্লাইড ডিফারেন্স আছে। তো এইভাবে থাকবে, তাই জন্য বলছে সলিড ফেজ স্ট্যাগার্ড ফর্মে থাকবে আর লিকুইড আর গ্যাসিয়াস ফেজে সে এক্লিপসড ফর্মে থাকবে। হয়েছে? নেক্সট কোশ্চেন।
বলছে হাউ উইল ইউ কেমিক্যালি শো how will you chemically show that the 2-cyclopentadiene 2-cyclopentadienyl rings in ferrocene freely rotate the metal ligand axis. The metal ligand axis. ঠিক আছে হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছে হাউ উইল ইউ কেমিক্যালি শো দ্যাট দি 2-cyclopentadienyl রিংস ওই সাইক্লোপেন্টাডাইনাইল যে দুটো আছে ফেরোসিনে তারা বলছে ফ্রিলি রোটেট অ্যাবাউট দেয়ার মেটাল লিগ্যান্ড অ্যাক্সিস মানে এফইসিপি এই যে মেটাল লিগ্যান্ড অ্যাক্সিস বলছে এটাতে ওরা ফ্রিলি রোটেট করতে পারে তো এটা কি করে দেখাবে তো এটাকে আমরা ওই এনএমআর দিয়ে ব্যাখ্যা করতে পারি আর কি এনএমআর দিয়ে কীভাবে ব্যাখ্যা করব হ্যাঁ হ্যাঁ মানে দেখো যদি আমরা একটা রিং দেখাই আর কি দুটো রিংই তো একই রকম ধরো এই একটা রিং আমরা দেখালাম এখানে হাইড্রোজেন আছে এগুলো সব হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে আচ্ছা যদি এটা ফ্রিলি রোটেট না করতো হ্যাঁ তাহলে এর এনএমআরে আমরা এখানে কটা পিক পেতাম মানে একটা পিক পেতাম কিন্তু কটা মানে ওই যে সিংলেট ডাবলেট ট্রিপলেট মাল্টিপ্লেট এরকম কটা পেতাম যখন একই রকম মানে একই রকম এনভায়রনমেন্টে বিভিন্ন ধরো পিকটা কীরকম আসে আর কি আমি সেটা দেখাই দেখো যদি একদম ডিফারেন্ট হয় মানে হাইড্রোজেন এখানে মিথাইল এরকম হয় তাহলে আলাদা আলাদা পিক আসবে ঠিক আছে একটা হাইড্রোজেনের জন্য আসবে একটা মিথাইলের জন্য আসবে একটা ইথাইলের জন্য আসবে কিন্তু যদি সবগুলো হাইড্রোজেন থাকে তাহলে একটা ব্রড পিক আসবে এবং এটাকে যদি ভাঙো তাহলে যে ছবিটা পাবো সেটা হচ্ছে এই ব্রড পিকের মধ্যে এরকম ছোট 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 এরকমভাবে এরকম আসবে তখন এটাকে পুরোটা এরকম একটা ব্রড পিক বলা যেতে পারে তো এই যে ছোট ছোট যে ডাবলেট হবে তো অতগুলো হবে না পাশে তো একটাই হাইড্রোজেন রয়েছে পাশের কারণে যতগুলো হাইড্রোজেন তার থেকে একটা বেশি থাকে কি বলছো মানে ডাবলেট হবে তো আপনি অতগুলো দিয়েছেন আমি বলছি মাল্টিপ্লেট দেখাচ্ছি আর কি যে এরকম যখন এর মধ্যে যখন অনেকগুলো এনভায়রনমেন্টে থাকে আর কি একই অ্যাটম তুমি ডাবলেট আমি এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখাচ্ছি না আমি বলছি এমনি যখন ব্রড পিক হয় তখন এরকম ছোট 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 ওর মধ্যে অনেক ছোট ছোট পিক থাকে যেগুলোকে বলা হয় মাল্টিপ্লেট এটা কখন হয় যখন সেম টাইপ অফ এনভায়রনমেন্টে সেম টাইপ অফ সাবস্টেন্স আছে তখন এইবারে এইখানে দেখো এইখানে আমরা যদি দেখি যে এটা ফ্রিজ আছে ফ্রিজ একদম দাঁড়িয়ে রয়েছে ঘুরছে না তাহলে আমরা এই সিংলেট ডাবলেট এগুলো পাবো তো সিংলেটের পরিবর্তে ডাবলেট ট্রিপলেট এগুলো তো পাবো ও যেমন বলো ডাবলেট পাবো তাহলে ডাবলেট তো পাবো একটা তো পিক পাবো না মানে সিংলেট তো পাবো না কিন্তু হ্যাঁ এবার তাহলে এটা এটা সিংলেট কখনোই পাবো না কারণ এই যে এই হাইড্রোজেন তার রেসপেক্টে এটা
যে পজিশন আছে এটা যে পজিশন আছে, এটা একটা প্লেট পাবো, তাহলে এটার জন্য একটা পাবো, এটা পাবো, আবার এটার সঙ্গে এটা আলাদা আরেকটা। তাহলে এইভাবে আমরা কখনোই সিঙ্গলেট পিক পাবো না, মাল্টিপ্লেট পাচ্ছি। এইবার তুমি ধরো বলছে যে এটা ঘোরে, যদি এটা ঘুরতে থাকে তাহলে দেখো এটা ঘুরতে যদি থাকে কন্টিনিউয়াসলি ফ্যানের মতো, তাহলে এই কোনো হাইড্রোজেনকে আমি আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে কোনো হাইড্রোজেনকে যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে তাহলে তখন দেখতে হবে যে সব হাইড্রোজেনই একই রকম মনে হবে। তো তখন তার এনএমআর স্পেক্ট্রা যদি করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে অনলি সিঙ্গেল পিক বা সিংলেট। তো এটা আমরা পাই। তো যদি আমরা এটা পাই তার মানে এখান থেকে কি প্রমাণিত হয়? যে মলিকিউলটা রোটেট করছে এবং সব হাইড্রোজেনগুলো একই এনভায়রনমেন্টে রয়েছে। কোনো হাইড্রোজেনকে আমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি না যখন হাই স্পিডে রোটেট করছে। এবার এইটা একটা প্রমাণ। এবার দেখো আমি যদি এটা করি যে এটার যে কোনো হাইড্রোজেনকে আমি সাবস্টিটিউট করে দিলাম SiMe3 দিয়ে, একটা লার্জ সাবস্টিটিউয়েন্ট দিয়ে আমি এটাকে সাবস্টিটিউট করে দিলাম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখা যাবে যখনই তুমি এর এনএমআর স্পেক্ট্রা করবে তখন দেখা যায় এর মোর দ্যান ওয়ান পিক পাচ্ছি, মানে মাল্টিপল পিক। তার মানে অ্যাকচুয়ালি এই যে জিনিসটা আমরা বললাম যে এখানে যদি আমরা দেখতাম যে এটা ফ্রিজ হয়ে আছে, মানে কোনো রকম রোটেট করছে না, তাহলে এখানে আমরা পিক পেতাম মোর দ্যান ওয়ান পিক। কিন্তু যেহেতু আমরা সিঙ্গেল পিক পাচ্ছি তাহলে আমাদের এখান থেকে ক্লিয়ার যে আমরা এটা রোটেট করছে এটা বলতে পারি। এবার যখনই আমরা ওটাকে সাবস্টিটিউট করে দিলাম অন্য কিছু দিয়ে তখনই দেখো হাইড্রোজেন আর SiMe3 এগুলো আলাদা হয়ে গেল, তার মানে এখানে এনভায়রনমেন্ট পুরো চেঞ্জ হয়ে গেল, তখন আমরা মাল্টিপল পিক পাচ্ছি। তো এটা হচ্ছে অ্যান্সার এনএমআর দিয়ে যে আমরা পিক থেকে আমরা প্রমাণ করতে পারি যে এই FeCp যে বন্ডটা এটা অনবরত ঘুরছে, এটা এক জায়গায় স্ট্যাটিক নয়। তো এই দুটো ছবি আঁকো, তারপর আমি বলছি। হচ্ছে লিখেছ? হ্যাঁ লেখো ইন সিপি রিং of ferrocene, in CP ring of ferrocene participate in free rotation about the metal ligand axis, full stop. This can be explained with the help of proton NMR, HNMR spectral experiment. Full stop.
in CP ring, Sir, HNMR spectral. spectral experiment. HNMR spectral experiment, full stop. In CP ring, there are 5 hydrogen atoms. There are 5 hydrogen atoms, full stop. So in HNMR experiment, should represent 5 different. So in HNMR experiment should represent 5 different peaks, 5 different peaks, full stop, but we observe only one peak. Full stop. This is only possible. If all 5 hydrogen atoms, in CP ring be identical. Para change. If we substitute the 2 hydrogen atoms, from CP ring by 2 SiMe3 group by 2, if we substitute the 2 hydrogen atoms from CP ring by 2 SiMe3 group, we get different spectral peaks. Different spectral peaks. Para change করে লেখো. So it is concluded that all the 5 hydrogen atoms, are identical, and CP rings rotate. CP rings rotate. Frequently around the metal axis, of which all the hydrogen atoms are identical. হয়ে গেল। নেক্সট, আচ্ছা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কম্পেয়ার
the reactivities of ferrocene with benzene ring, with benzene molecules. ঠিক আছে, আচ্ছা বলো দেখি ফেরোসিন আর বেনজিনের মধ্যে কে রিঅ্যাক্টিভ বেশি হবে? ফেরোসিনই হবে। কেন? Fe2 থেকে হয়তো রিঅ্যাকশন করবে, আর এমনি তো বেনজিন তো অ্যারোমেটিক, ও তো খুব একটা রিঅ্যাক্টিভ না। Cyclopentadienyl ring in ferrocene are also aromatic. হ্যাঁ, তো Fe টা রয়েছে, Fe2+ রয়েছে, ওখান থেকে reaction করতে হবে। আর কেউ কিছু বলবে? আচ্ছা ফেরোসিনে সিপিটা কিভাবে রয়েছে? ফেরোসিনে সিপিটা আছে সিপি মাইনাস হিসেবে, কারণ এফি হচ্ছে হ্যাঁ স্যার, হ্যাঁ 2, তাহলে এদিকেও সিপি মাইনাস, তাহলে সিপি মাইনাস আর এফি 2, তাহলে ওভারঅল 0। আচ্ছা তাহলে সিপি মাইনাস এখানে রয়েছে সাইক্লোপেন্টাডাইইনাইল। এবারে সাইক্লোপেন্টাডাইইনাইল মানে হচ্ছে 6টা ইলেকট্রন, মানে তোমার 4n+2 হচ্ছে, তার মানে অ্যারোমেটিক আর প্ল্যানার। আচ্ছা তাহলে সাইক্লোপেন্টাডাইইনাইল রিংস ইন ফেরোসিন আর অলসো অ্যারোমেটিক, এবং বেনজিনও অ্যারোমেটিক। তাহলে দুজনের অ্যারোমেটিক যদি হয়, তাহলে এবার রিঅ্যাক্টিভিটির প্রশ্ন হচ্ছে কে বেশি রিঅ্যাক্টিভ। আমরা জানি অ্যারোমেটিক হলে তারা স্টেবল হয়, এবার দুজনেই অ্যারোমেটিক, তাহলে দুজনের মধ্যে এবার কম্পেয়ার করলে কে বেশি রিঅ্যাক্টিভ হবে সেটা আমাদের আলোচনা করতে হবে। তো উত্তরটা তুমি ঠিকই বলেছো, সেটা হচ্ছে যে ফেরোসিন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান বেনজিন। এবার ফেরোসিন যে রিঅ্যাক্টিভ দ্যান বেনজিন সেটা তুমি প্রমাণ করবে কি করে? দেখো প্রথমত হচ্ছে কারণ ওটা যে ইলেকট্রোফিলিক সেন্টার আছে, মানে মাইনাস আয়নটা ওটা আছে, ওটা ইলেকট্রোফিলিক সেন্টার হয়ে নিউক্লিওফিলিক সেন্টার, নিউক্লিওফাইল সেন্টার। হ্যাঁ 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 ওটা নিউক্লিওফাইল, তাই তো? হ্যাঁ মানে বেনজিন হচ্ছে নিউট্রাল, বেনজিনেরও 6টা ইলেকট্রন, সিপি মাইনাসেরও 6টা ইলেকট্রন, বেনজিনও অ্যারোমেটিক, সিপিও অ্যারোমেটিক, সিপি মাইনাস, কিন্তু বলছে বেনজিন থেকে সিপি মাইনাসের রিঅ্যাক্টিভিটি বেশি। কেন? কারণ বেনজিন হচ্ছে নিউট্রাল, হ্যাঁ, আর সেখানে সব ইলেকট্রনগুলো ডিলোকালাইজেবল, হাইলি ডিলোকালাইজেবল। কিন্তু সিপিতে দেখা যাচ্ছে যে 5টা কার্বন অ্যাটম কন্টেন্ট করছে 6টা ইলেকট্রন সিপি মাইনাসে। তাহলে সিপি মাইনাসটা ইলেকট্রন রিচ নাকি বেনজিন ইলেকট্রন রিচ? ও হ্যাঁ, সিপি মাইনাস। তাহলে বেনজিন হচ্ছে 6টা, বেনজিন 6টা কার্বন 6টা ইলেকট্রন, সিপিতে 5টা কার্বন 6টা ইলেকট্রন সিপি মাইনাসে। তাহলে অবভিয়াসলি সিপি মাইনাস ইজ মোর ইলেকট্রন রিচ দ্যান বেনজিন। তাহলে যদি নিউক্লিওফাইল বলা হয় তাহলে বেটার নিউক্লিওফাইল কে? সিপি মাইনাস। তো সিপি মাইনাস হচ্ছে বেটার নিউক্লিওফাইল দ্যান বেনজিন, তাই কারণে ইট শোজ হায়ার রিঅ্যাক্টিভিটি দ্যান বেনজিন। ক্লিয়ার? তাহলে ও নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, বেনজিন সেটা করে না। তো এইটা হচ্ছে অ্যান্সার, যে সিপি মাইনাস ইন ফেরোসিন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান বেনজিন। লেখো, উত্তর লেখো। লেখো দি সাইক্লোপেন্টাডাইইনাইল রিংস, the cyclopentadienyl rings in ferrocene are aromatic and undergo many of same reactions
as benzene. As benzene. দেখো in general all metallocene are more reactive. All metallocene are more reactive towards electrophilic reagents. Towards electrophilic reagents. সে মোর কি More reactive towards electrophilic reagents than benzene. Full stop. This can be explained as follows. স্যার ইলেকট্রোফিলিক রিএজেন্টের পরে কি বলেছিলেন? Electrophilic reagents than benzene. Full stop. This can be explained as follows. লিখেছো? লিখেছো? হ্যাঁ স্যার। প্যারাসেন্স করে লেখো in benzene there are 6 pi electrons. There are 6 pi electrons on the 6 carbon atoms. 6 pi electrons on the 6 carbon atoms which are delocalizable. Full stop. Therefore, benzene is electrically neutral. Full stop. But in case of Cp, it exists as cyclopentadienyl ligand. Where 5 carbon atoms contain 6 pi electrons. Full stop. Therefore, Cp minus is an electron rich substance and acts as নিউক্লিওফাইল Therefore, Cp minus is an electron rich substance and acts as beta nucleophile and show higher reactivity than benzene. ঠিক আছে? Higher reactivity than benzene. পরের কোশ্চেন বলছে compare the reactivities of ferrocene with benzene. সরি আমরা এটা তো করলাম।
compare the redox activities. Compare the redox activities of FeCP whole 2 plus and FeCP whole 2 0. বলো স্যার এখানে প্রথমটায় তো আয়রন প্লাস 3 তে আছে আর পরেরটা আয়রন প্লাস 2 তে আছে। তাহলে রেডক্স অ্যাক্টিভিটিস জিজ্ঞেস করেছে। রেডক্স অ্যাক্টিভিটি মানে কে অক্সিডাইজিং এজেন্ট কে রিডিউসিং এজেন্ট এটা বলতে হবে। তাহলে সেটা আমরা কি করে বলতাম আগে সে একবার শিখেছিলাম। তাহলে প্রথমটা রিডিউসিং এজেন্ট আর যেটা 0 চার্জ ভালো করে আগে আগে কিভাবে বলতে হয় সেটাকে বলো আমাকে, মানে কি দেখে বলতে হয় রিডিউসিং এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট? এটি ইলেকট্রন থেকে কম হলে ওটা অক্সিডাইজিং এজেন্ট হয়। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ তাহলে 18 ইলেকট্রন চেক করে বলতে হয়। তাহলে আমরা নিউট্রাল অ্যাটম মেথডে ক্যালকুলেট করি যে আগে আমি দেখব যে কত ইলেকট্রন সিস্টেম হচ্ছে। দেখো এখানে হচ্ছে Fe হচ্ছে 8 ইলেকট্রন, দুটো Cp সেটা হচ্ছে 10 ইলেকট্রন, আর একটা একটা পজিটিভ সেটা হচ্ছে -1 ইলেকট্রন। তার মানে টোটাল 17 ইলেকট্রন which is less than 18 ইলেকট্রন। লেস দ্যান 18 ইলেকট্রন হলে কি হবে? সে 18 হতে চাইতো, 18 হতে গেলে ইলেকট্রন নিতে চাইবে, ইলেকট্রন নিলে অপরকে কি করবে? অক্সিডাইজ করবে। তাহলে এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং ওকে, আচ্ছা এটা হয়ে গেল। তাহলে রেডক্স প্রপার্টি জানতে চেয়েছে, রেডক্স অ্যাক্টিভিটি। এর প্রথমটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, আর তারপর হচ্ছে CO কোবাল্টোসিন, COCP হোল 2। এখানে যদি আমরা দেখি একই মেথডে, তাহলে CO হচ্ছে, স্যার আপনি FeCP হোল 2 লিখেছেন প্রশ্ন। হ্যাঁ ও প্রশ্নে FeCP হ্যাঁ এটা COC, COCP হোল 2। CO হচ্ছে কত? 9 ইলেকট্রন কোবাল্ট। আচ্ছা 2CP হচ্ছে 10 ইলেকট্রন। তাহলে টোটাল হচ্ছে 19 ইলেকট্রন which is less than greater than which is greater than 8 ইলেকট্রন। তাহলে এটা কি হবে? ইলেকট্রন কমিয়ে ফেলতে চাইবে, তাহলে অপরকে ইলেকট্রন দিয়ে দেবে, তাহলে রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো। পরের কোশ্চেন, which one of two complexes FeCP whole 2 and COCP whole 2 is paramagnetic and why? বলছে এই দুজনের মধ্যে কে বেশি প্যারাম্যাগনেটিক? হ্যালো স্যার। হ্যালো, হ্যালো হ্যাঁ বলো স্যার, বলছি FeCP হোল 2 হবে। হ্যালো
হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি এপিসিবি ভোল্ট হবে প্যারাম্যাগনেটিক, আর সিওসিপি ভোল্টটা হবে ডায়াম্যাগনেটিক। একদম একদম। এফিসিপি হোল্ড টুটা প্যারাম্যাগনেটিক হবে? হ্যাঁ স্যার। কি করে দেখাও। স্যার সিপি কি স্ট্রং কারণ স্যার ওখানে 8 ইলেকট্রন ফিল আছে পুরো, মানে পুরো ইভেন নাম্বার অফ ইলেকট্রন ফিল আপ আছে। আর এখানে কোবাল্টে কিন্তু ইভেন নাম্বার অফ ফিল আপ নেই, এখানে অড নাম্বার অফ ফিল আপ আছে। 90 ইলেকট্রন 90 ইলেকট্রন আছে, একটা এক্সট্রা আছে, তো এটা ডায়াম্যাগনেটিক হবে। তাহলে ডায়াম্যাগনেটিক কেন হবে? লাস্টে কনক্লুশন উল্টো হয়ে যাচ্ছে কেন? বরং প্যারাম্যাগনেটিক হয়ে যাবে। না স্যার এটা তো এপিসিবি ভোল্ট তো প্যারাম্যাগনেটিক হচ্ছে। ওফ, তুমি বলছো একটা এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে আবার ডায়াম্যাগনেটিক বলছো কেন? ডায়া মানে কি? স্যার তবে তো ইলেকট্রিক ফিল্ডকে রিপেল করবে। হ্যাঁ, তাহলে কখন ইলেকট্রিক ফিল্ড রিপিল করে? ও আচ্ছা, কখন? আনপেয়ার্ড ইলেকট্রন না পেয়ার্ড ইলেকট্রন? কখন? স্যার যখন পেয়ার হবে তাহলে উল্টো হয়। হ্যাঁ উল্টো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আনপেয়ার্ড ইলেকট্রন তো হ্যাঁ। আনপেয়ার্ড ইলেকট্রন যখনই থাকবে তখন সেটা ইলেকট্রিক ফিল্ডে রিপিল করবে, তখনই সেটা প্যারাম্যাগনেটিক হবে। আর যখন পেয়ার্ড কন্ডিশনে হবে তখন তারা একটা রিপিল করবে, একটা অ্যাট্রাক্ট করবে, তাহলে দুটো নালিফাই করে কিছুই করবে না, তাহলে ডায়াম্যাগনেটিক। তো যখন ইলেকট্রন ইজ পেয়ার্ড কন্ডিশন তখন সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। ইলেকট্রন যখন আনপেয়ার্ড ইলেকট্রন তুমি খুঁজে পাবো তত প্যারাম্যাগনেটিক। আর যত আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা বাড়বে তত প্যারাম্যাগনেটিজম বাড়বে, সেটা আমরা ক্যালকুলেটও করতে পারি। তো এখন এখানে এপিসিপি হোল টু এটা ক্যালকুলেট করলে এটা 18 ইলেকট্রন হয়তো, এটা ক্যালকুলেট করে দেখাবে। আর সিওসিপি হোল টু এটা ক্যালকুলেট করে এক্ষুনি করলাম, সেটা 19 ইলেকট্রন এসছে। তো 18 ইলেকট্রন মানে মলিকুলার অরবিটাল পিকচার যদি ড্র করি তাহলে সব পেয়ার্ড হবে, কারণ এটা ইভেন নাম্বার। আর এটা যেহেতু অড নাম্বার তাহলে অবশ্যই একটা আনপেয়ার্ড ইলেকট্রন লাস্টে থেকে যাবে। তো যখনই আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যাবে তখন এটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক, এটা ডায়া। ঠিক আছে, এটাই জানতে চেয়েছে। তো প্রথমে তোমাকে ইলেকট্রন কাউন্ট করে নিতে হবে দুটোর, নিয়ে এবার নিচে লিখতে হবে। লেখো এফিসিপি হোল টু ফলোজ 18 ইলেকট্রন রুল। এপিসিপি হোল টু ফলোজ 18 electron rule. So total valence electron of FeCP whole 2. So total valence electron of FeCP whole 2 is 18. 18 total valence electron না, লেখো total electron, total valence নয়, total electron of FeCP whole 2 is 18 না, হ্যাঁ ঠিক আছে, ভ্যালেন্সি, সরি ভ্যালেন্স, total valence electron of FeCP whole 2 is 18 which are paired in nature full stop, which are paired in nature full stop. So it is diamagnetic. Full stop. প্যারা চেঞ্জ করে লেখো COCP whole 2 has 19 valence electron. COCP whole 2 has 19 valence electron. Full stop. It has one unpaired electron. Full stop. So it shows paramagnetism. Full stop. Hence it is paramagnetic. হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার এর সঙ্গে সঙ্গে যদি সেম কোশ্চেন জুড়ে দেয় এর সঙ্গে, এই দুজনের মধ্যে কে বেশি স্টেবল?
তাহলে FeCP whole 2 is stable but COCP whole 2 is not. তো শুধু 18 ইলেকট্রন রুলটা বললেই হবে? একদম, থার্মোডাইনামিক স্টেবিলিটি তো এটা দেখবে 18, এটা এসছে 19, তাহলে অবভিয়াসলি 18 ইলেকট্রন যে ফলো করছে সে হচ্ছে থার্মোডাইনামিক্যালি স্টেবল। ঠিক আছে, বলা তো? ঠিক আছে, তাহলে আমাদের সিপি হয়ে গেল, ফেরোসিন হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফেরোসিন যে বললাম রিয়াক্টিভ, তাই না? ফেরোসিন বললাম রিয়াক্টিভ দেন বেনজিন। তাহলে এবার রিয়াক্টিভিটি শো করছে যে সেখানে সিপি রিংটা যে নিউক্লিওফাইল, তাহলে সে কীরকম নিউক্লিওফিলিক রিয়াকশানে যায় সেইগুলো আমাদের দেখাতে হবে। সেখানে বিভিন্ন রিয়াকশান আমাদের করে দেখতে হবে যেগুলো অর্গানিক রিয়াকশান, যেমন অ্যাসাইলেশান, হ্যাঁ, ফিডিলক্রাফ অ্যাসাইলেশান, তারপর হচ্ছে ম্যানিক রিয়াকশান, মেটালেশান, হ্যাঁ, এইগুলো আমাদের করে করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি সিপি যে নিউক্লিওফাইল সে কোন কোন নিউক্লিওফিলিক রিয়াকশান দেখায় সেগুলো আমাদের আলোচনা করতে হবে। সেখান থেকে পরীক্ষায় বিভিন্ন কোশ্চেনগুলো আসে ওখান থেকে রিয়াকশানের উপর থেকে। তো সেটা আমরা নেক্সট দিন ডিসকাস করবো, মানে কালকে। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।